নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাসের সাজেশন। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কোথাও স্কিপ না করে মন দিয়ে শুনবে। আর আমি আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমরা চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কমন পাবে। তাহলে চলো আমি চটপট তোমাদের জন্য যে সাজেশনটা নিয়েছি সেটা শুরু করে নিই। তার আগে তোমাদের যে কথাটা আমি বলে রাখবো, যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে তোমাদের এই যে দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস, এখানে অধ্যায় আছে 4টে। প্রথমে অধ্যায় আছে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ, দ্বিতীয়ত জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, তৃতীয়ত সংবিধান প্রণয়ন, আর চতুর্থ হচ্ছে রাষ্ট্র নির্মাণ ও তৎসম্পর্কিত বিষয়সমূহ। এখানে তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টা জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, এই অধ্যায় থেকে কেবলমাত্র 8 নাম্বারের কোশ্চেনটা আসবে। তা বলে এই অধ্যায় থেকে শুধু 8 নাম্বারের কোশ্চেন আসবে, 3-4 নাম্বার আসবে না সেটা কিন্তু নয়। এই অধ্যায় থেকে তোমাদের 3 নাম্বারে একটি, 4 নাম্বারে দুটি ও 8 নাম্বারে একটি প্রশ্ন আসবে। বাকি অধ্যায়গুলো থেকে 3 নাম্বার ও 4 নাম্বারের কোশ্চেন আসবে, 8 নাম্বারে কোনো কোশ্চেন আসবে না। তোমরা তোমাদের যে যে একদম প্রথম অধ্যায় বিদ্রোহ ও ব্রিটিশ রাজ, এই অধ্যায় থেকে 3 ও 4 নাম্বারের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো একটু চটপট শুনে নাও। প্রথমে তোমরা এই অধ্যায় থেকে টিকা হিসাবে তৈরি করবে মহারানী ঘোষণাপত্র। দ্বিতীয়ত হচ্ছে এনফিল্ড রাইফেল যে আছে তার সম্পর্কে টিকা। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও প্রত্যক্ষ কারণ। 1857 সালের বিদ্রোহ ব্যর্থতার কারণগুলো। 1857 সালের বিদ্রোহকে কি বাঙালি সমাজে প্রথম বিদ্রোহ বলা যায়? এই কথাটার সপক্ষে তোমার যুক্তি। 1857 সালের বিদ্রোহে শিক্ষিত বাঙালির মনোভাব। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলাফলগুলো আলোচনা করো। আমি আশা করছি এই কয়েকটা কোশ্চেন তোমরা যদি ভালোভাবে, মোট কথা তোমরা সিপাহী বিদ্রোহের উপরে যদি এর কারণ, ফলাফল, ব্যর্থতার কারণ এইগুলো করে যাও, এখান থেকে তোমরা কোনো না কোনো কোশ্চেনের উত্তর লিখতে পারবে। এরপর আমি চলে আসবো সেকেন্ড তোমাদের যে অধ্যায়টা আছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায় থেকে তোমরা বড় কোশ্চেন হিসাবে অর্থাৎ 8 নাম্বারের কোশ্চেন হিসাবে যেগুলো তৈরি করবে সেগুলোর মধ্যে হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। এটা নিশ্চয়ই সংক্ষেপে লিখবে না, 8 নাম্বারের কোশ্চেন যখন লিখবে রচনা ধার্মিক প্রশ্ন লিখবে। দ্বিতীয়ত হচ্ছে আলিগড় আন্দোলনে ও স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। এরপর প্রথম বিশ্বযুদ্ধে অর্থনৈতিক কারণ আলোচনা করো। নরমপন্থীদের জাতীয় কংগ্রেসের কার্যাবলী অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী তার বর্ণনা। 5 নাম্বারে লিখবে চরমপন্থী উদ্ভবের কারণগুলো লেখো। 6 নম্বরে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ডের প্রেক্ষাপট ও তার শর্তাবলী আলোচনা করো। 7 নম্বরে লিখবে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি শর্তাবলীগুলো আলোচনা করো। 8 নম্বরে লিখবে সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা ব্যাখ্যা করো। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এবং সর্বশেষ যেটা করবে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই গেল জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই অধ্যায় থেকে 8 নম্বরে সাজেশন টাইপ যে সমস্ত বড় কোশ্চেন নিয়ে এসেছিলাম সেগুলো। এরপর এই অধ্যায় থেকে তোমাদের 3 ও 4 নম্বরে কিছু কোশ্চেন আমি আলোচনা করে দেবো। মুসলিম লীগের লাহোর অধিবেশন সম্পর্কে যা জানো লেখো। মরলে মিন্টো সংস্কার বলতে কি বোঝো? সেফটি বাল্ব তথ্য কি? সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। লখনৌ সত্য সম্পর্কে যা জানো লেখো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ আলী জিন্নাহের 14 দফা নীতি সম্পর্কে লেখো।
আলিগড় আন্দোলনের গুরুত্ব লেখো। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? মুসলিম লীগের উদ্দেশ্যগুলি আলোচনা করো। লখনউ চুক্তির শর্ত লেখো। খিলাফত আন্দোলন কেন হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ে 3 ও 4 নম্বরের প্রশ্নের সাজেশন। এরপর আমি তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে 3 ও 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ সরকারের সেফটি ভালভ বলা কথাটা কতটা যুক্তিযুক্ত তা ব্যাখ্যা করো। জাতীয় কংগ্রেসের আদি পর্বে নেতাদের দাবিগুলো কি ছিল? জাতীয় কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থী নীতিগত ও কর্মপন্থাগত পার্থক্য উল্লেখ করো। সুরাট বিচ্ছেদের তাৎপর্য লেখো। সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল ও দীনেশের অবদান আলোচনা করো। লাহোর ষড়যন্ত্র মামলা সম্পর্কে টিকা লেখো। রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কি? নেক্সট লিখবে বুড়িবালামের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। রাওলাট আইনের বিরুদ্ধে ভারতবাসী কিভাবে প্রতিরোধ গড়ে তোলে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব লেখো। নেক্সট বীণা দাসীর সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান আলোচনা করো। হিউম ডাফরিন সাক্ষাৎ সম্পর্কে যা জানো লেখো। সেফটি ভালভ তত্ত্ব কি? আমেরিকায় গদর দলের বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। অভিনব ভারত সম্পর্কে টিকা লেখো। ভারত ও ভারতের বাইরে বিপ্লবী আন্দোলনে রাসবিহারী বসুর অবদান লেখো। স্বাধীনতা সংগ্রামে প্রীতিলতা ওয়েদেদার ও কল্পনা দত্তের ভূমিকা লেখো। সাইমন কমিশন সম্পর্কে যা জানো লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ আলোচনা করো। চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। আশা করছি এই কোশ্চেনগুলোর মধ্য থেকে তোমরা কমন পাবে। এরপর আমি তোমাদের পরের অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরের অধ্যায় থেকে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ভারতে শ্রমিক শ্রেণীর উপর কিরূপ প্রভাব ফেলেছিল তা আলোচনা করো।
দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। গান্ধীজির ধারণায় একজন সত্যাগ্রহী কোন কোন যোগ্যতাগুলি থাকা দরকার সেগুলো সংক্ষেপে আলোচনা করো। অসহযোগ আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে যা জানো লেখো। অসহযোগ আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কিরূপ ছিল? সাইমন কমিশন কি? সাইমন কমিশন গঠনের কারণগুলি লেখো। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও ও জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণ কিরূপ ছিল? আইন অমান্য আন্দোলনে গান্ধীজি কেন লবণ আইন ভঙ্গ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন? ভারতের অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কতখানি পড়েছিল? সুরাটে খেদা সত্যাগ্রহে গান্ধীজির ভূমিকা সংক্ষেপে লেখো। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির নেতৃত্ব সম্পর্কে যা জানো লেখো। এরপর পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনগুলো করবে, ভারতের গণপরিষদের উদ্দেশ্য সম্পর্কে লেখো। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকত্বের মৌলিক অধিকার ও কর্তব্যগুলোর গুরুত্ব আলোচনা করো। ভারতবর্ষকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? ভারতের জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে যা জানো লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি লেখো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্যগুলো কি ছিল? নেক্সট, ভারতের জোট নিরপেক্ষ নীতির ব্যর্থতার দুটি মূল ক্ষেত্র তুলে ধরো। পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি কি ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি কি ছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধান সভা কিভাবে গঠিত হয়? ভারতের সংবিধানের প্রস্তাবনাটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতের সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতে স্বাধীন ভারতের পরিকল্পনার কমিশন গঠনের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? প্রথম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল সংক্ষেপে আলোচনা করো। স্বাধীন ভারতের ন্যায় বিচার আন্দোলনের সঙ্গে জড়িত নারী কল্যাণ বা নারী ক্ষমতায়নের উপর সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা স্বাধীন ভারতের ন্যায় বিচার আন্দোলনের সঙ্গে জড়িত নারী মুক্তির উদ্যোগ কিরূপ ছিল? এই যে নারী সম্পর্কে তোমরা এই প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে অভ্যাস করবে। এরপর আমি তোমাদের পরের যে অধ্যায় আছে ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের জন্ম ও ভারতে তার প্রভাব, এই অধ্যায় থেকে
সাজেশন। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের গুরুত্ব বা ফলাফল লেখো। পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণাপত্রের উপর একটি টিকা লেখো। 1971 ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী কৃতিত্ব আলোচনা করো। সিমলা চুক্তি সম্পর্কে টিকা লেখো। 1970 সাধারণ নির্বাচনে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রভাবিত করেছিল। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধে ফলাফল অথবা তাৎপর্য আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সংগঠিত ভারত পাকিস্তান যুদ্ধে চীনের কি ভূমিকা ছিল। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সংগঠিত ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কি ভূমিকা ছিল। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট লেখো অপারেশন সার্চলাইট সম্পর্কে টিকা। তাহলে বন্ধুরা, আমি আশা করছি এই প্রশ্নগুলো করে গেলে তোমরা দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কমন পাবে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে অভ্যাস করো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।